কিন্তু আহলে হাদিস জ্ঞানী ব্যক্তিদের মুখে শুনতে পাই বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ একটি দল ভাঙ্গা সংগঠন। মোহতারাম আমিরুল জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার নাকি একটি দল ভেঙে এসে দল থেকে কিছু লোককে বের করে নিয়ে এসে আলাদা সংগঠন তৈরি করেছেন এবং আহলে হাদিসদের অনৈক্য সৃষ্টি করেছেন, আহলে হাদিসদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছেন। এই কথা আমরা শুনতে পাই নাকি পাই না? আহলে হাদিসরা যুগ যুগ ধরেই পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের প্রতিনিধিত্ব করে আসছে। ওহির বিধানের মর্যাদা রক্ষায় আহলে হাদিসরাই সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করেছে। বদর, উহুদ, খন্দকের ধারাবাহিকতায় ইসলাম এবং দেশের মর্যাদা রক্ষায় আহলে হাদিসরা তাদের জীবন উৎসর্গ করেছে। উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলন তার জ্বলন্ত সাক্ষী। ব্রিটিশ বিরোধী আন্দোলনের রূপকার সৈয়দ আহমদ ব্রেলভি, শাহ ইসমাইল শহীদ, এনায়েত আলী, বেলায়েত আলী, বাঁশের কেল্লার ইতিহাসের জনক সৈয়দ নেসার আলী তিতুমির কখনো খানকা মাজারে সৃষ্ট ইসলামকে সমর্থন করেননি, কোনো জাহিলি মতবাদের সাথে কখনো আপোষ করেননি। ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং সমাজতন্ত্রের সাথে তারা কখনো আপোষ করেননি। ইসলামের নামে সুফিবাদ, কাদিয়ানীবাদ, শিয়াবাদ এবং অন্যান্য বাতিল কোনো ভ্রান্ত আকিদার সাথে তারা আপোষ করেননি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে পরবর্তীতে আহলে হাদিসদের এই ঐতিহাসিক সম্মান এবং ঐতিহ্য ক্ষুণ্ণ হতে শুরু করেছিল। আহলে হাদিসদের চেতনা স্রেফ আহলে হাদিসরাই ভুলতে বসেছিল। সালাতে রাফউল ইয়াদাইন, বুকের উপরে হাত বাঁধা, জোরে আমিন বলা আর পায়ে পা মেলানোই যেন আহলে হাদিসদের মূল কাজ ছিল। সম্মানিত উপস্থিতি, অন্যদিকে যখন মুসলিমদের মধ্যে একটা বড় অংশ যারা খানকা এবং মাজারে অবস্থিত বা খানকা এবং মাজারের মধ্যেই তারা তাদের ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছিল, যখন কেউ দিন কায়েমের নামে মাযহাবী রাজনীতিতে ব্যস্ত ছিল, আবার কেউ যখন পাশ্চাত্যের সৃষ্ট ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ইত্যাদি মতবাদের পেছনে ছুটছিল, এদেশের যুব সমাজ যখন এই সমস্ত বাতিল মতবাদের পেছনে ছুটছিল এবং এর মধ্যেই হাবুডুবু খাচ্ছিল, ঠিক তখনই উপমহাদেশে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্র মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব এদেশের বুকে এদেশের দাওয়াতি ময়দানে আবির্ভাব ঘটে এবং সৃষ্টি করেন, তৈরি করেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ। 1978 সালের 5ই ফেব্রুয়ারি থেকে আজকে 12 জুলাই 2025 এই 47 বছর 5 মাস 7 দিন আজকে এই তাওহীদের ঝান্ডা নিয়েই বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ দেশের ময়দানে কাজ করছে। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ হঠাৎ করে জেগে ওঠা ভূমিফোড় কোনো সংগঠন নয়, বরং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে চলে আসে একটা আদর্শ। অনেকেই বলতে পারেন, এখনই তো বললেন যে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ প্রতিষ্ঠা লাভ করেছে 1978 সালের 5ই ফেব্রুয়ারি, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে কিভাবে সেটা চলে আসলো? আমি বলবো, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ যে আদর্শকে লালন করে, যে আদর্শকে প্রতিষ্ঠা করে, যে আদর্শের উপরে ভিত্তি করে চলছে, এই আদর্শ একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। অতএব আহলে হাদিসরা কোনো নতুন আদর্শের জন্ম দেয়নি। আহলে হাদিসরা যে আদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা করছে সেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আহলে হাদিসরা কোনো নতুন বর্তমান জামানার কোনো ব্যক্তিকে ইমাম হিসেবে গ্রহণ করেনি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ
বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ ইমাম হিসাবে একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করেছে। অতএব আহলে হাদিস যুব সংঘ নতুন কোনো সংগঠন নয়। কেউ যখন এদেশের মাটিতে নিজেকে ইমাম আবু হানিফার অনুসারী বলে দাবি করে, কেউ দাবি করছে নিজেদেরকে দাবি করছে ইমাম শাফিঈ রাহমাহুল্লাহর অনুসারী হিসেবে, কেউ দাবি করছে যে আমি ইমাম মালিক রাহমাহুল্লাহর অনুসারী, কেউ দাবি করছে আমি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহর অনুসারী, তখন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ দাবি করছে যে আমরা একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। অতএব তাদের সাথে আমাদের পার্থক্য এখানেই। সম্মানিত উপস্থিতি, অনেকেই বলে যে বাংলা যুব আহলে হাদিসদের কোনো অস্তিত্ব 200 বছর আগে ছিল না। আমি বলবো যারা এই কথা বলে তাদেরই কোনো অস্তিত্ব ছিল না, বরং আহলে হাদিসদের অস্তিত্ব ছিল। কারণ আহলে হাদিসরা যেই আদর্শকে লালন করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে গ্রহণ করে। যারা আজকে বলছে বা আহলে হাদিসদের আদর্শ 200 বছর আগে ছিল না বা আহলে হাদিসদের অস্তিত্ব 200 বছর আগে ছিল না, তারা যখন নিজেদেরকে হানাফি পরিচয় দেয়, আমি বলবো ইমাম আবু হানিফার অস্তিত্ব 200 বছর আগে ছিল না। ইমাম আবু হানিফার অস্তিত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না। ইমাম শাফিঈ রাহমাহুল্লাহর অস্তিত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না। কিন্তু আহলে হাদিস আদর্শের অস্তিত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক বর্তমান জামানার কিন্তু আহলে হাদিস জ্ঞানী ব্যক্তিদের মুখে শুনতে পাই বাংলা। জবাবে আমি আপনাদের কিছু প্রশ্ন করব এবং আমি নিজেই তার উত্তরও দেব। এর মাধ্যমে স্পষ্ট হবে যে দল ভাঙা সংগঠন কারা, কোনটি দল ভাঙা সংগঠন, আর কারাই না দল মানে বিচ্ছিন্ন দলের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে। যেমন 1 নম্বর প্রশ্ন, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ প্রতিষ্ঠা লাভ করেছে কত সালে এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সাথে সম্পর্কহীনতার ঘোষণা দেওয়া হয়েছে কত সালে? কেউ বলতে পারবেন? বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ প্রতিষ্ঠা লাভ করেছে 1978 সালের 5 ফেব্রুয়ারি। আর বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সাথে সম্পর্কহীনতার ঘোষণা দেওয়া হয়েছে 1989 সালের 21 জুলাই। তাহলে কত বছর পরে সম্পর্কহীনতার ঘোষণা? 12 বছর পরে। 12 বছর পরে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সাথে সম্পর্কহীনতার ঘোষণা দেওয়া হয়েছে। তাহলে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ ডক্টর গালিব স্যার তিনি কি বের হয়ে এসে প্রতিষ্ঠা করলেন নাকি এটা আগে থেকেই ছিল? যখন জমিয়তে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ একসাথে কাজ করত তখনই যুব সংঘ প্রতিষ্ঠা লাভ করেছে। যুব সংঘ প্রতিষ্ঠা লাভের 12 বছর পরে এসে যুব সংঘের সাথে সম্পর্কহীনতার ঘোষণা দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর প্রশ্ন, যুব সংঘ প্রতিষ্ঠা লাভ করেছে কোথায়? জায়গাটি কোন জায়গা ছিল? উত্তর, যাত্রাবাড়ি মুহাম্মাদিয়া আরাবিয়া মাদ্রাসার মসজিদে। আচ্ছা বলুন তো, এই জায়গা এটা কি আহলে হাদিস আন্দোলনের মার্কাজ না জমিয়তে আহলে হাদিসের মার্কাজ? তাহলে যুব সংঘ যদি পরে প্রতিষ্ঠা হয় তাহলে জমিয়তের মার্কাজে কি যুব সংঘ প্রতিষ্ঠা লাভ করেছে? এই কথা কি সত্য হতে পারে? কখনোই নয়। বরং জমিয়তে আহলে হাদিসের তত্ত্বাবধানেই যুব সংঘ প্রতিষ্ঠা লাভ করেছিল এবং তার 12 বছর পরে যুব সংঘের সাথে সম্পর্কহীনতার ঘোষণা দেওয়া হয়েছে। 3 নম্বর প্রশ্ন, যে বৈঠকে যুব সংঘ প্রতিষ্ঠা লাভ করে সেই বৈঠকের সভাপতিত্ব কে করেছিলেন? যুব সংঘ প্রতিষ্ঠা লাভের যে বৈঠক যাত্রাবাড়ি মাদ্রাসার মসজিদে যে বৈঠকে 1978 সালের 5 ফেব্রুয়ারি যেই বৈঠকের মাধ্যমে যুব সংঘ প্রতিষ্ঠা লাভ করে সেই বৈঠকের সভাপতিত্ব কে করেছিলেন? জবাব, জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় সেক্রেটারি আব্দুর রহমান BA-BT হাফিজ রাহিমাহুল্লাহ। তাহলে জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় সেক্রেটারি আব্দুর রহমান BA-BT তিনি ছিলেন এই বৈঠকের সভাপতি। অতএব জমিয়তে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ পরে এসে নতুন করে জেগে ওঠেনি, বরং জমিয়তে আহলে হাদিস এর তত্ত্বাবধানেই যুব সংঘ প্রতিষ্ঠা লাভ করে। প্রশ্ন নম্বর 4, 1980 সালের 5 ও 6 এপ্রিলে ঢাকা ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ও ঢাকা জেলা ক্রীড়া সমিতি মিলনায়তনে যুব সংঘের যে প্রথম সেমিনার ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল তা
তার সভাপতিত্ব কে করেছিলেন? প্রথম সম্মেলন, প্রথম সেমিনার যেটা অনুষ্ঠিত হয়েছিল সেটা 1980 সালে, তার সভাপতিত্ব কে করেছিলেন? জবাব, ডক্টর বারি স্যার, ডক্টর আব্দুল বারি স্যার। তিনি এই প্রথম সম্মেলনের সভাপতি হিসেবে নিযুক্ত ছিলেন। প্রশ্ন নম্বর 5, 1981 সালে গঠনতন্ত্রের বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্রের প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল তা কার কর্তৃক প্রকাশিত হয়েছিল? জবাব, ডক্টর আব্দুল বারি স্যার কর্তৃক আল হাদিস প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং হাউস 98, নবাবপুর রোড, ঢাকা 1 হতে মুদ্রিত। তাহলে যুব সংঘের যে গঠনতন্ত্রের প্রথম সংস্করণ সেটাও কিন্তু ডক্টর আব্দুল বারি স্যার কর্তৃকই মুদ্রিত ছিল। প্রশ্ন নম্বর 6, উক্ত গঠনতন্ত্র বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের গঠনতন্ত্রের প্রথম অধ্যায়ের ধারা 1-এ এই সংগঠনের নামকরণ কি করা হয়েছিল? জবাব, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ জমিয়তে আহলে হাদিসের তত্ত্বাবধানেই এই গঠনতন্ত্রের যে প্রথম অধ্যায় যখন গঠন করা হয়েছিল, এই অধ্যায়ের প্রথম ধারাতেই বলা হয়েছে এর সংগঠনের নাম হলো বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ। প্রশ্ন নম্বর 7, 1989 সালের 21 জুলাই যখন জমিয়তে আহলে হাদিস সম্পর্কহীনতার ঘোষণা দিল বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সাথে, তখন কি ব্যক্তি ডক্টর গালিব স্যারের সাথে সম্পর্কহীনতার ঘোষণা দিয়েছিল, না বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সাথে সম্পর্কহীনতার ঘোষণা দিয়েছিল? ব্যক্তি ডক্টর গালিব স্যারের সাথে নাকি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সাথে? জবাব, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সাথে সম্পর্কহীনতার ঘোষণা দিয়েছিল। আমি বলবো যে ওই সময় যদি ডক্টর গালিব স্যার আসলেই দোষী হয়ে থাকতেন, তাহলে ডক্টর গালিব স্যারের সাথে সম্পর্কহীনতার ঘোষণা দেওয়া দরকার ছিল। যুব সংঘ কি দোষ করেছিল? যুব সংঘ একটা দলের সাথে যখন সম্পর্কহীনতার ঘোষণা দেয়, তখন কি এই বিভক্তি তাহলে কার দ্বারা সৃষ্টি হয়েছে এটা আপনারা বুঝতে পারছেন নিশ্চয়, ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রশ্ন নম্বর 8, যখন বাংলাদেশ জমিয়তে সুববান গঠন হলো, এটাও একটা জমিয়ত আহলে হাদিসের আন্ডারে যুবকদের নিয়ে একটি সংগঠন হলো। যুব সংঘ ছিল যুবকদের নিয়ে একটা সংগঠন, আবার সুববান গঠিত হলো। আচ্ছা, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সাথে সম্পর্কহীনতার ঘোষণা দেওয়া হলো 1989 সালের 21 জুলাই। আর জমিয়তে সুববান গঠন হলো কত সালের কত তারিখে? কে বলতে পারবেন? জমিয়তে সুববান গঠন হলো 1989 সালের, একই সালেরই 28 ডিসেম্বর। 28 ডিসেম্বর। দেখেন, একই সালে মাত্র 5 মাস 8 দিন পরে যুব সংঘের সাথে সম্পর্কহীনতার মাত্র 5 মাস 8 দিন পরে জমিয়তে সুববান গঠন হলো। আমি বলবো বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সাথে সম্পর্কহীনতা ঘোষণার পরে মাত্র 5 মাস 8 দিন পরে 5 মাস 8 দিন পরে সুববান গঠনের মাধ্যমে আহলে হাদিসদের মধ্যে যে ঐক্য গড়ে উঠবে, এই ঐক্যের পথ বন্ধ করে দেওয়া হয়েছিল। ঐক্যের কোনো পথ রাখা হয়নি এবং সেটা স্থায়ীভাবে বিভক্তির সৃষ্টি করা হয়েছিল। সম্মানিত উপস্থিতি, প্রশ্ন নম্বর 9, জমিয়ত কেন সম্পর্কহীনতার ঘোষণা দিল? এটা অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এমনিতেই তো সম্পর্কহীনতার ঘোষণা দেয় না, অবশ্যই কিছু কারণ থাকবে। কেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সাথে জমিয়তে আহলে হাদিস সম্পর্কহীনতার ঘোষণা দিল? তারা যেটা প্রকাশ করেছে তাদের সাপ্তাহিক আরাফাতে, তারা 4টি কারণ বা 3টি কারণ উল্লেখ করেছে। 3টি কারণে যুব সংঘের সাথে সম্পর্কহীনতার ঘোষণা। 1, ব্যস্ততা, অর্থাৎ ডক্টর গালিব স্যার নাকি ব্যস্ততার কারণে তাকে দেওয়ার সংগঠন চলে না। 2, আর্থিক হিসাব না দেওয়া, ডক্টর গালিব স্যার নাকি আর্থিক হিসাব দেননি, বারবার হিসাব চেয়েও হিসাব দেননি, এই একটা অভিযোগ খাড়া করেছে। 3, জমিয়তের সাথে নিয়মিত সম্পর্ক বজায় না রাখা, ডক্টর গালিব স্যার নাকি জমিয়তে আহলে হাদিসের সাথে নিয়মিত সম্পর্ক বজায় রাখতেন না। এই 3টি কারণ উল্লেখ করা হলো। প্রথম 1 নম্বর কথা বলবো যে এই যে 3টি কারণ, এই 3টি কারণ কি এটা ব্যক্তিগত কারণ না সাংগঠনিক কারণ? এই 3টি কারণ যদি সত্য ধরে নিই 1 সেকেন্ডের জন্য, তাহলে এটাতে ব্যক্তিগত কারণ ছিল।
ব্যক্তি কারণের জন্য ব্যক্তি শাস্তি পেতে পারে, কোনো ব্যক্তির সাথে সম্পর্কহীনতার ঘোষণা দেওয়া যেতে পারে, কিন্তু যুব সংঘের সাথে কেন সম্পর্কহীনতার ঘোষণা দেওয়া হলো? এই কথা প্রমাণ করে যে এই সমস্ত কারণ যেগুলো উল্লেখ করা হয়েছে এগুলো মিথ্যে, এগুলো মাত্র একটা তাদের মুখ রক্ষার জন্যই তাই এই সমস্ত কারণ উল্লেখ করেছে। প্রকৃত কারণ কি ছিল সেটা আমাদের জানার বিষয়। প্রকৃত কারণ ছিল কি? প্রকৃত কারণ ছিল মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহমাহুল্লাহের সাংগঠনিক দাবি প্রতিষ্ঠার ব্যাপারে আপোষহীন থাকা মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর গালিব স্যার আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহমাহুল্লাহর যে দাবি ছিল, এই দাবির উপরে তিনি অটল ছিলেন। সেই দাবিটি কি ছিল? দাবি ছিল কোনো ব্যক্তি আহলে হাদিস সংগঠনের সাথে সম্পৃক্ত হলে তাকে অন্যান্য আদর্শিক দল ত্যাগ করতে হবে। ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র প্রভৃতি জাহেলি মতবাদের সাথে কোনরূপ সংশ্লিষ্টতা থাকবে না। অনুরূপভাবে ইসলামের নামে মওদুদিবাদ, ইলিয়াসি মতবাদ, মাযহাবী তন্ত্র ইত্যাদি কোনো দলের সাথে জড়িত থাকা যাবে না। এই দাবি মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহমাহুল্লাহর দাবি। এই দাবি প্রতিষ্ঠার ব্যাপারে মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর গালিব স্যার একবার আপোষহীন ছিলেন। এই জন্যই কিন্তু মূল সম্পর্কহীনতার মূল কারণ হচ্ছে এইটা। আলহামদুলিল্লাহ সেটার বাস্তব রূপ কিন্তু আমরা দেখতে পাই। আজকে আমরা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এভাবে আপোষহীন। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কোনো কর্মী কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত হবে না। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ আওয়ামী লীগ নয়, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ বিএনপি নয়, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ জামাত ইসলাম নয়, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ গণতান্ত্রিক কোনো সংগঠনের সাথে সামান্যতম সম্পর্ক রাখে না। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সম্মানিত উপস্থিতি, অনেকেই বলে বাংলাদেশের সকল ঘরানার আহলে হাদিসকে এক মঞ্চে দেখা যায়, শুধুমাত্র বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ ও আহলে হাদিস আন্দোলনকে দেখা যায় না। এর কারণেই তো আজকে আহলে হাদিসদের মধ্যে ঐক্য হচ্ছে না। তাদের দাবি হলো আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কারণেই ঐক্য হচ্ছে না, কারণ সবাই এক মঞ্চে যায়, কিন্তু আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ তাদের মঞ্চে উপস্থিত হয় না। জবাবে আমি বলবো, আদর্শিক ঐক্য ছাড়া কোনো ঐক্য সম্ভব নয়। আপনার সাথে আমার আদর্শের মিল নাই, ঐক্য কিভাবে হবে? একই মঞ্চে উঠে আপনি গণতন্ত্রের পক্ষে কথা বলবেন, একই মঞ্চে উঠে গণতন্ত্রের দাবি তুলবেন, একই মঞ্চে উঠে আমি গণতন্ত্রের বিপক্ষে কথা বলবো, একই মঞ্চে উঠে আপনি সংগঠনকে হারাম ফতোয়া দিবেন, আর আমি একই মঞ্চে উঠে সংগঠনের গুরুত্ব বর্ণনা করব। এই ধরনের খিচুড়ি মার্কা ঐক্যে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ বিশ্বাস করে না। সম্মানিত উপস্থিতি, আমরা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের পক্ষ থেকে আহলে হাদিসদের মধ্যে ঐক্যের যত চেষ্টা চালানো হয়েছে, অন্য কারো পক্ষ থেকে এত চেষ্টা চালানো হয়নি। তার প্রমাণ আমি আপনাদেরকে পেশ করছি। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ প্রতিষ্ঠা লাভ করলো 1989 সালের 21 বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সাথে জমিয়তে আহলে হাদিস সম্পর্কহীনতার ঘোষণা দিল 1989 সালের 21 জুলাই। আর আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করলো 1994 সালের 23 সেপ্টেম্বর। এই যে 5.5 বছর ওয়েট করলেন, প্রথমত এই ওয়েট করার পেছনে কারণ হলো সবসময় এক হতে চেয়েছিলেন, আবার নতুন কোনো সংগঠন না তৈরি হোক। এই যুব সংঘ যেহেতু আগে থেকেই সৃষ্টি, অতএব যুব সংঘের সাথে ও জমিয়তে আহলে হাদিস একাত্মতা ঘোষণা করুক, এই জন্য বহু চেষ্টা করা হয়েছে। এই 5 বছর 5.5 বছর অপেক্ষা করা হয়েছে। তারপরেও যখন সফলতা অর্জন হয়নি, তখনই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মুরব্বী সংগঠন হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। 2 নম্বরে বলবো, গত 5/2/2014 5 ফেব্রুয়ারি 2014 আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের পক্ষ থেকে জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় সভাপতি, তখন ডক্টর ইলিয়াস স্যার ছিলেন, তার বরাবর চিঠি মারফত বাই হ্যান্ড হাতে হাতে পাঠানো হয়েছিল। 3 জনকে প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছিল ঐক্যের ডাক দিয়ে, যে আসুন আমরা ঐক্য করি।
তিনজন হলেন, এক আমাদের আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী হাফিজাহুল্লাহ, দুই জাহাঙ্গীর আলম ইসলাহি হাফিজাহুল্লাহ, এবং তিন কাজী হারুন হাফিজাহুল্লাহ। এই তিনজনকে প্রতিনিধি পাঠিয়ে তার কাছে একবার বাই হ্যান্ড চিঠি পাঠানো হলো যে আসুন আমরা এক হই। এবং সেখানে চিঠিতে 28 ফেব্রুয়ারি এবং 1 মার্চ 2014 আমাদের রোজ বৃহস্পতি এবং শুক্রবার তাবলিগ ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল রাজশাহী ওনাদাপাড়াতে। প্রফেসর ডক্টর ইলিয়াস হাফিজাহুল্লাহ রাহিমাহুল্লাহকে তাকে দাওয়াত করা হলো যে আসুন আপনি আমাদের একজন ভাই হিসেবে, মেহমান হিসেবে আমাদের তাবলিগ ইজতেমা উপস্থিত হন এবং আমাদের মধ্যে একটা ঐক্য সৃষ্টি হোক। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে তারা আজ পর্যন্ত সে চিঠির উত্তর এখন পর্যন্ত দেয় নাই। দ্বিতীয়ত, আমরা সাম্প্রতিক বাংলাদেশ আহলাদিস যুব সংঘ, আমরা যুবকরা একটু চেষ্টা করলাম ঐক্যের জন্য, যেটা আপনারা অনেকে এই খবর রেখেছেন। 12 এপ্রিল, গত 12 এপ্রিল 2025 মার্চ ফর গাজা অনুষ্ঠিত হয়েছিল ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে, আপনার পার্শ্ববর্তী উদ্যানে। সেই দিনে আমাদের একটা বৈঠক হয়েছিল জমিয়তে সুবহান আহলে হাদিস এবং অন্যান্য সকল সংগঠনের দায়িত্বশীলদেরকে নিয়ে। সেখানে আমি নিজে উপস্থিত ছিলেন, আমার সাংগঠনিক সম্পাদক আহমদুল্লাহ উপস্থিত ছিলেন, এবং জমিয়তে সুবহানের সভাপতি সেক্রেটারি তারা উপস্থিত ছিলেন, এবং আরও আহলে হাদিস ছাত্র সমাজ থেকে শুরু করে যা সংগঠন রয়েছে সেগুলো উপস্থিত ছিলেন। সবার উপস্থিতিতে আমরা চেয়েছিলাম যে আমরা সকল ঘরানার আহলে হাদিস এই ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েল বিরোধী এই ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আমরা এক মঞ্চে উপস্থিত হব এবং একই সুরে কথা বলব। এটা আমরা তার আগে একটা অনলাইন মিটিং করেছিলাম, এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম। আমরা মোহতারাম আমিরে জামাতকে এই প্রস্তাব করেছিলাম। মোহতারাম আমিরে জামাত অবশ্যই আপনাদের জেলা মিটিংয়ে এই প্রস্তাব পেশ করেছিলেন যে আমরা সামনে 11 তারিখে আমরা ঢাকা উপস্থিত হব, এই ঘোষণা দিয়েছিলেন। কিন্তু দুঃখজনক হলো সত্য যে এই তারিখে যখন আমরা উপস্থিত হলাম তখন একমাত্র জমিয়তে আহলে হাদিসের মুরব্বীদের কারণে এই ঐক্য সম্ভব হয়নি। তারা বসতে রাজি হয় নাই, এক মঞ্চে উপস্থিত হতে রাজি হয় নাই। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা বুঝতে পারি কাদের মাধ্যমে এগুলো হচ্ছে, অথচ আমাদের নামে এগুলো ভুল প্রচারণা চলছে। এখন আবারও শুনছি স্যারের নামে এমন কিছু বলা হচ্ছে যে আমাদের স্যার এবং এখান থেকে মাদ্রাসা আরাবিয়া থেকে পড়ালেখা করে অন্য কোনো সংগঠন যখন কেউ করে তখন কারো আবার বুক ফেটে যায়, অন্তর কলিজা ফেটে যায়, এই ধরনের বক্তব্য আমরা বর্তমান সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। আমি বলবো আপনার তো কই, যখন মোহাম্মদী আরাবিয়া মাদ্রাসায় লেখাপড়া করে যখন কেউ আওয়ামী লীগ করে তখন তো আপনার বুক ফাটে না? যখন কেউ বিএনপি করে বুক ফাটে না? যখন কেউ জামাত ইসলাম করে তখন তো আপনার বুক ফাটে না? শুধুমাত্র যুব সংঘ করলে আপনার বুক ফাটে কেন? সম্মানিত উপস্থিতি, এটা বুঝতে হবে, এটা হিংসা, হিংসা ছাড়া কিছুই নয়। এত প্রচণ্ড হিংসুক, এই হিংসার কারণে কিন্তু আজকে আহলে হাদিস সমাজ ঐক্যবদ্ধ হতে পারছে না। যারা এই ধরনের বক্তব্য পেশ করছেন আমি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করো, তাদেরকে সত্য বলার তৌফিক দান করো। এবং আমি বলবো তাদেরকে স্মরণ করিয়ে দেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজতামিআন ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদু। কোন বান্দার অন্তরে দুইটি জিনিস কখনো একত্রিত হয় না, এক ঈমান, দুই হিংসা। হিংসার ঈমান কখনো একত্রিত হয় না, অর্থাৎ যে হিংসুক সে ঈমানদার নয়, যে ঈমানদার সে হিংসুক নয়। অতএব হিংসা ত্যাগ করি, আমরা আপোষে পরস্পরে কাছাকাছি আসি, আমরা কাদা ছড়াছড়ি বন্ধ করি, সত্য ইতিহাসকে যেন আমরা গোপন না করি, সত্য ইতিহাস মানুষের সামনে প্রকাশ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত করুন এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের এই কর্মী সম্মেলনকে আল্লাহ তাআলা কবুল করুন। আমি আমার এই বক্তব্যের পরিশেষে আপনাদের জন্য আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা আমাদেরকে এই বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের উপর ইস্তেকামত রাখুন। আমরা যেন এর উপরে থেকে এই সহিহ তাওহীদের ঝান্ডা হাতে নিয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। এই বলেই আজকের এই কর্মী সম্মেলনের উদ্বোধনী ঘোষণা করছি। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। লিল্লাহে তাকবীর। নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের অনন্য যুব সংগঠন
বাংলাদেশ আহলেদিস যুব সংঘের বার্ষিক কেন্দ্রীয় সম্মেলন 2025-এর প্রথম অধিবেশনে এই পর্যায়ে জেলা প্রতিনিধিদের বক্তব্যের পালা। এই পর্যায়ে বক্তব্য পেশ করছেন জামালপুর উত্তর সাংগঠনিক জেলার সম্মানিত সভাপতি ইসমাইল বিন আব্দুল গনি। তার বক্তব্যের বিষয় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে সংগঠন বেগবান করার উপায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা নামাই দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে সংগঠন বেগবান করার উপায়। সম্মানিত ভাই এবং আমার বন্ধুগণ, সময় সংক্ষিপ্ত, আমি শুধু হেডলাইনগুলো বলে আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। এক সময় এই ময়মনসিংহ অঞ্চল, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এই অঞ্চলগুলি সংগঠনের প্রাণবন্ত কার্যক্রম ছিল। যেই জায়গাগুলিতে স্বয়ং মুহতারাম আমিরে জামাত এই জেলাগুলিতে বিভিন্ন প্রোগ্রাম করতেন এবং অংশগ্রহণ করতেন। এই জেলাগুলো অন্যান্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত ছিল। কিন্তু দুঃখের বিষয়, আজকে এই গতি এবং প্রাণশক্তি হারিয়ে গেছে। এই জেলাগুলো নিষ্ক্রিয়তার কারণ, এক নম্বর কারণ হলো দায়িত্বশীলদের দায়িত্বে অবহেলা। দুই নম্বর কারণ, আমাদের যারা দায়িত্বশীল আমরা আছি, দুনিয়াবি ব্যস্ততা এবং দুনিয়াকে অগ্রাধিকার দেওয়ার জন্য এই জেলাগুলোর আলো আস্তে আস্তে নিভিয়ে যাচ্ছে। তিন নম্বর, কেন্দ্রীয় কর্মপদ্ধতির চর্চা না করে আমরা যার যার ব্যক্তিকেন্দ্রিক কাজ করার কারণে আমাদের এই অবস্থা তৈরি হচ্ছে। চার নম্বর, দক্ষ কর্মী এবং কাউন্সিল তৈরির অভাব। পাঁচ নম্বর, অর্থনৈতিক দুর্বলতা। আমাদের এই জেলাগুলি মুফস্বল এলাকা, অর্থনৈতিক দুর্বলতার কারণে আমরা বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করতে ব্যর্থ হচ্ছি এবং দাওয়াতি কাজ করতে ব্যর্থ হচ্ছি। এখন আমাদের করণীয়, এক নম্বর করণীয়, আমাদের কেন্দ্রীয় নেতাদের এই জেলাগুলিতে বেশি বেশি পদচারণা করতে হবে। কেন্দ্রীয় নেতাকর্মীরা আমাদের এই সমস্ত জেলাগুলিতে যদি আসে, তাহলে আমাদের কর্মীদের নতুন প্রাণ সঞ্চার হবে এবং চারাগাছগুলি আস্তে আস্তে বড় হবে ইনশাআল্লাহ, এবং তারা পুরো জেলায় ছায়া দান করবে ইনশাআল্লাহ। দুই নম্বর, একটি বাজেট পরিকল্পনা রাখা উচিত। যেহেতু আমাদের এই অঞ্চলগুলিতে দরিদ্র অঞ্চল, কেন্দ্র থেকে বই, লিফলেট এবং প্রশিক্ষণ কর্মশালা, স্থানীয় প্রোগ্রামের আয়োজন করতে হবে। তিন নম্বর, দায়ী নিয়োগ করতে হবে। আমরা জানি অন্য অন্য জেলাগুলিতে কেন্দ্রের পক্ষ থেকে কয়েকটি জেলাতে দায়ী আছে, আমাদের এই অঞ্চলে যেহেতু দায়ী নেই, একজন দায়ী কেন্দ্রের পক্ষ থেকে নিয়োগ করা হোক। চার নম্বর, সর্বশেষ পয়েন্ট আমার, ঢাকা এবং নারায়ণগঞ্জে যেইভাবে কেন্দ্রীয় নেতাকর্মীরা আসে, আমাদের ওই অঞ্চলে আমরা বছরে একবার পাওয়া কঠিন হয়ে যায়, ঠিক কিনা? যে সমস্ত জেলাগুলি আমাদের নিষ্ক্রিয় রয়েছে, সভাপতি, আমারও সভাপতি, ঢাকা জেলারও সভাপতি, সেক্রেটারি, ঢাকা জেলারও সেক্রেটারি, আমারও সেক্রেটারি, আমরা কমপক্ষে 2 মাসে একবার পাবো না? তারা যদি মাসে 10 বার পায়, আমরা 2 মাসে তো একবার পাই, কি বলেন? অতএব সভাপতি বক্তা যতবার সালাম দিচ্ছেন, শ্রোতারে একবার ওয়ালাইকুম সালাম বলছেন না। এর মাধ্যমে আপনারা নেকি থেকে মাহরুম হচ্ছেন কেন? সালাম দিলে তিনি 10 নেকি পান, আর জবাব দিলে বলেন কয় নেকি পাবেন?
নেকি নেওয়ার হচ্ছে উদ্দেশ্য আপনাদের নাই তো করা মনে হচ্ছে, ঘুমিয়ে যাবেন তো। অতএব নিয়মিত হবে এই তসবিহগুলো পাঠ করবে। সালাম আমি দিলাম 10 নেকি পেলাম, আপনি ওয়ালাইকুম আসসালাম বললে আপনি 20 নেকি পেলেন। এই নেকি থেকে মারুম হবেন কেন? আহলেদের যুব সংঘ তো এসেছে নেকি কামাই করার জন্য। আল্লাহ পাক বলছেন তিলকা দারুল আখিরাত নাজালুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়ালা আকুবুল লিল মুত্তাকিন। আখিরাতের গৃহ আমরা নির্মাণ করেছি তাদের জন্য যারা এই দুনিয়াতে বড়ত্ব এবং ঔদ্ধত্য কোনো অশান্তি চায় না, আর শুভ পরিণাম হলো কেবল মুত্তাকিদের জন্য। আজকে রাজশাহী এয়ারপোর্টে বসে মোবাইলে যে দৃশ্য আমাকে একবার দেখালো আমার মেজো ছেলে ডক্টর আহমদ আবুল রাজীব, আমি ওই দৃশ্য ভুলতে পারছি না। চাঁদা দাও নইলে জীবন দাও, হেডলাইন লেখা। আপনারা দেখছেন কি এটা ছবিটা? সেও কিন্তু আপনাদের মধ্যে একটা যুবক, তরতাজা নওজওয়ান, যাকে মারা হয়েছে, তার মুখে দাঁড়িয়ে আছে, ভাঙড়ির ব্যবসা করে। একসময় সে দল করত, তৎকালীন সরকারি দল। এখন তারা আবার সরকারি আসার জন্য মুখিয়ে আছে। চাঁদা চেয়েছে, চাঁদা দিতে পারেনি বা দেয়নি, কথা হচ্ছে দেয়নি। আর চাঁদা দাও না জীবন দাও। পাথর দিয়ে পিটিয়ে পিটিয়ে তাকে শেষ করে মেরেই ফেলে দিল। শত শত লোক গাড়ি ধরে দেখেছে, কেউ বাঁচাতে এগিয়ে আসেনি। সবাই আপনাদের মধ্যে ভিডিও করেছে। জীবন বাঁচানো ফরজ না ভিডিও করা ফরজ? কিন্তু আপনারা যারা ভিডিওওয়ালারা, আমি আসলাম দেখলাম তো, আমি হেঁটে আসতেছি, আমাকে দেখাচ্ছে এতে ভিডিও অন করার জন্য ব্যস্ত সবাই। এতে মোহাম্মতের কমতি টের পাইছি আমি আপনাদের কাছে। এই বদভ্যাসটা ছাড়েন। আর দ্বিতীয় কথা হবে আমার উপদেশ, যে কোনো কথা ফেসবুকে দেবেন না। ফেসবুক মানে একটা গীবতের আড্ডাখানা। কারো কিছু বলার দরকার হলে তার সঙ্গে সরাসরি বলবেন। ফেসবুকে দেওয়া মানে পিছনে গীবত করা। মানুষের অনেক কথা থাকে যেগুলো হয়তো বেফাস বলে ফেলে তার ইচ্ছার বিরুদ্ধে, ওই কথাটাই আপনি সঙ্গে সঙ্গে ফেসবুকে ছেড়ে দিলেন, সারা বিশ্বের লোক জেনে গেল, তিনি লজ্জিত হলেন। অর্থাৎ মুসলমানদের চরিত্র সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াখযুলুহু ওয়া লা ইউযলিমুহু। মুসলমান কখনো অন্যের লজ্জিত করে না, লাঞ্ছিত করে না, জুলুম করে না। তো আখিরাতের গৃহ যদি আমরা পেতে চাই, দুনিয়াতে আমাদের ঔদ্ধত্য বন্ধ করতে হবে এবং আমাদেরকে যাবতীয় ফাসাদ ও বিপর্যয় থেকে দূরে থাকতে হবে। অন্যান্য যুব সংগঠনের সঙ্গে আমাদের যুব সংগঠনের মৌলিক পার্থক্য তো আপনি বুঝতেই পারলেন। এরকম কোনো ঘটনা ধরে বেরিয়ে পিটিয়ে ফেলা, সেই লাঠি বৈজ্ঞার একটা সময় চলে গেছে না? বাথরুমের পাশে পা দিয়ে পিটিয়ে, লঠে দিয়ে পিটিয়ে বেরিয়ে ফেলেছিল। পিটিয়ে ফেলার পরও তার মৃতদেহের উপরে নাচানাচি করেছিল, মনে হচ্ছে সে ইতিহাস। ঠিক সেইটা কালকে হইল। এদেরও পতন অনিবার্য। হিংসা কখনোই শান্তি আনতে পারে না। আহলাদের যুব সংঘ ছেলেদেরকে আমি বলবো, শান্তিপ্রিয় হও, অশান্তির ধারে কাছে যাবে না। পারলে প্রতিরোধ করো। শুধু বক্তৃতা দিয়ে আর ভিডিও তুলে জুলুমের দৃশ্য দেখানোর দরকার নেই, কারণ জুলুম প্রতিরোধ করাটাই আমাদের কর্তব্য। দ্বিতীয় বিষয়টি হলো, আল্লাহ পাক বলছেন, দেখো, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। সূরা বাকারা 187 আয়াত।
এটা হলো কোরআনের সর্বশেষ আয়াত। কোরআন এরপরে আর নাজিল হয়নি, অতএব সর্বশেষ আয়াতের গুরুত্ব সবচেয়ে বেশি মনে রাখতে হবে। তোমরা ভয় করো সেই দিনকে যেদিন তোমাদের সবাইকে সেখানে ফিরিয়ে নেওয়া হবে, অতঃপর তোমরা তোমাদের কর্মফল পুরোপুরি পাবে, কারো প্রতি কোনো জুলুম করা হবে না। এই একটি উপদেশই যথেষ্ট কোরআনের পক্ষ থেকে এসেছে। আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। যুব সংঘের ছেলেরা আমার খুব প্রিয়। যুব সংঘ যখন আমরা শুরু করেছিলাম, যেসব নির্যাতন আমার উপর দিয়ে হয়েছে সেগুলো বলাটাও ভয়ঙ্কর লাগে এখন আমার কাছে। তখন ছিলাম আমি একা। ঢাকা ইউনিভার্সিটির মহসিন হলতার বাস্তব সাক্ষী। কত চেয়ার ভেঙেছে, কত জানলা ভেঙেছে ঠিক নাই। আমাকে পেলে ওই দিন নিশ্চিন্ত করে দিত। সব কিছু মোকাবিলা করতে হয়েছে একাকে, তখন সংগঠন ছিল না। সেই দুঃসাহসিক অবিচলতার সাক্ষী হচ্ছে আজকের এই যুব সংঘ। আপনাদেরকে শুধু বক্তৃতায় নয়, কাজে এগিয়ে যেতে হবে। আপনাদের কর্মতৎপরতাই মানুষের মুখ দিয়ে বের করে দিবে যে আহলাদের যুব সংঘ বাংলাদেশের একটি শান্তিপ্রিয় যুব সংগঠন। সাংবাদিকরা তখন আপনাদের নিয়েই লেখালেখি করবে। এখন কিন্তু আপনারা সাংবাদিকদের ধরাছোঁয়ার বাইরে আছেন, কারণ সাংবাদিকরা লেখে যারা অশান্তি সৃষ্টি করে তাদেরগুলোই লেখে বেশি করে। শান্তিপ্রিয় সংগঠনের দিকে সাংবাদিকদের খেয়াল থাকে না। আহলাদের যুব সংঘের বক্তৃতা আমরা যে কজন শুনলাম এ পর্যন্ত অত্যন্ত জোরালো বক্তৃতা সব। আলহামদুলিল্লাহ, এটা ভালো। বক্তৃতা জোরালো হওয়াটাই ভালো। যুব সংঘের বক্তৃতা তো জোরালো হওয়াটাই উচিত, কিন্তু জোরালো হতে গিয়ে যেন ভেতরটা হারিয়ে না যায়, তাকওয়া যেন হারিয়ে না যায়। বাস্তব জীবনে, কর্মজীবনে আপনার তাকওয়াকে প্রতিফলিত করতে হবে, এটাই যেন আমাদের লক্ষ্য থাকে। আমি আবারও আসবো বিকেলে, দেখা হবে ইনশাআল্লাহ। আহলাদিস আন্দোলন বাংলাদেশ যুব সংঘের তেজ এবং উদ্দীপনা নিয়েই এগিয়ে যাবে। কিন্তু আমি দেখছি এর মধ্যে অনেক আন্দোলনের লোকও এসে গেছেন। আমি রাজশাহীতে একজনকে ধরলাম যে আপনি যাচ্ছেন কেন? তো স্যার বাড়ি থাকতে পারলাম না। তাহলে ও তো একটা যুব সংঘ ছিল, যৌবনের সে তেজ কিন্তু বার্ধক্যের এখনো হ্রাস পায়নি। অতএব এগুলো ক্ষমার যোগ্য। তবুও আশা করব যুবকদের অংশগ্রহণ বেশি হবে। আর এরকম সম্মেলন শুধু কেন্দ্রে নয়, ঢাকাতে নয়, জেলা কেন্দ্রে আপনাদের হওয়া উচিত। প্রত্যেক জেলায় জেলায় যদি এরকম একটা করে হয়, জ্ঞানীগুণীদের সমাবেশ ঘটবে, তারা জানবে, শুনবে, চিন্তার খোরাক পাবে। কারণ মাঠের বক্তৃতায় মানুষ খুব একটা চিন্তা করে না। এখানকার বক্তৃতাগুলো একটা সব গুরুত্ব দিয়ে শোনে। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনে হকের উপর দৃঢ় থাকা তৌফিক দান করুন। আহলাদের যুব সংঘের কাফেলা এগিয়ে যাক, আমি সেই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।